সবাইকে এই চ্যানেলে স্বাগত। 1757 থেকে 1947 এই প্রায় 200 বছর ধরে ইংরেজরা ভারত শাসন করে। এবার ব্যাপারটা এরকম না যে ইংরেজরা এলো আর ভারত শাসন শুরু করে দিল। তাদের আগমন শুরু হয় 1600 খ্রিস্টাব্দ থেকে, তবে সেটা শুধুমাত্র ব্যবসায়ী রূপে। 1600 খ্রিস্টাব্দ থেকে 1757 এই 150 বছর ধরে তারা ব্যবসা করতে করতে ভারতীয় রাজনীতিতে ঢুকে যায় এবং এই সময় ভারতে অন্যান্য যে বিভিন্ন দেশের কোম্পানি রয়েছে তাদেরকে বিভিন্ন পরিকল্পনা করে ভারত থেকে সরিয়ে দেয়। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই 150 বছরের জার্নি, এই সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব। ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে 1600 খ্রিস্টাব্দে, তবে এর 100 বছর আগে থেকেই পর্তুগালিরা ভারতে ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। এখন পর্তুগালিরা ভারতে কেমন ব্যবসা বাণিজ্য করছে সেই সমস্ত সংবাদ ইংল্যান্ড ইউরোপে বসে নিত। এবার ইংল্যান্ড ইউরোপে বসে দেখে যে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে ভালোই ব্যবসা বাণিজ্য করছে, তাহলে পর্তুগাল কেন একাই ব্যবসা বাণিজ্য করবে? সেই ব্যবসার সুযোগ সুবিধা নেওয়ার জন্য ইংল্যান্ডও তার কোম্পানি খোলার কথা ভাবে। তবে কোম্পানি খোলার আগে ভারতের মার্কেটটাকে একটু স্টাডি করা প্রয়োজন, আর সেই স্টাডি করার জন্যই 1591 খ্রিস্টাব্দে একজন ব্যবসায়ী ভারতে আসে, স্যার জেমস ল্যানচেস্টার। ব্যবসায়ী ছিল স্যার জেমস ল্যানচেস্টার। 1591 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে রওনা দেয়, তবে আস্তে আস্তে 2 বছর লেগে যায়। 1593 খ্রিস্টাব্দে ভারতের কন্যাকুমারীতে এসে পৌঁছায়। সেখানে এসে বেশ কিছুদিন ছিল, এইখানকার ব্যবসা বাণিজ্যের ধরন দেখে এখান থেকে চলে যায়। কন্যাকুমারী থেকে বেরিয়ে ইংল্যান্ড না গিয়ে আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওই দিক থেকে ঘুরে আসে। মানে ল্যানচেস্টার ভারতের মার্কেটটাও একটু স্টাডি করতে আসে, তার সাথে সাথে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই যে ইন্দোনেশিয়ায় চলে গেছিল, ফলে ইন্দোনেশিয়ার মার্কেটটাকেও একটু স্টাডি করতে যায়। 1593 সালে তিনি আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই মার্কেটটাকে স্টাডি করার জন্য বেরিয়ে যান এবং ফাইনালি 1600 খ্রিস্টাব্দে গিয়ে ব্রিটেনে একটা কোম্পানি প্রতিষ্ঠা হয়। তখন ইংল্যান্ডের রানী ছিল এলিজাবেথ প্রথম। ইংল্যান্ডের কিছু ব্যবসায়ী মিলে একটা সংগঠন তৈরি করেন বা গ্রুপ তৈরি করেন এবং তারপর ওই এলিজাবেথ প্রথম তার কাছ থেকে ফরমান নিয়ে একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন, গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। কি বললাম? গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ, যার আরেক নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এই কোম্পানি মহারানীর কাছ থেকে কিছু ক্ষমতা নিয়ে নেয়। কোম্পানি এর আগে যখন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1594 খ্রিস্টাব্দে, তখন দেখে যে এই ডাচ কোম্পানি নেদারল্যান্ডের যে মহারাজা তার কাছ থেকে কিছু পারমিশন নিয়ে নেয়। কেমন পারমিশন? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পারমিশন দেওয়া হয়েছিল যে তারা যুদ্ধ ঘোষণা করতে পারে, শান্তি স্থাপন করতে পারে, সন্ধি করতে পারে, জায়গা দখল করতে পারে, কেল্লা তৈরি করতে পারে, এই সমস্ত। তো নেদারল্যান্ডের ওই সমস্ত জিনিসপত্র দেখে আর ইংল্যান্ডের ওই কোম্পানি দেখেছিল যে ইংল্যান্ডে তখন সংবিধান তেমন খুব একটা স্ট্রং না, ফলে ওই সংবিধানের ফাঁক ফোকর দিয়ে মহারানীর কাছ থেকে অনেক অধিকার বা পারমিশন নিয়ে নেয়। কি কি পারমিশন নেয়? মহারানী এই কোম্পানিকে পারমিশন দেয় যে তারা এই যে ইস্ট ইন্ডিজ এই এরিয়াতে যাচ্ছে, এই এরিয়াতে গিয়ে যুদ্ধ ঘোষণা করতে পারে, শান্তি স্থাপন করতে পারে, সেই সমস্ত এরিয়ার সাথে সন্ধি করতে পারে, ব্রিটিশ সেনা রাখতে পারে, সেই সমস্ত জায়গা দখল করতে পারে, যে সমস্ত জায়গা দখল করছে সেই সমস্ত জায়গায় নিজেদের নিয়ম কানুন লাগু করতে পারে, সেখানে নিজেদের মুদ্রা চালাতে পারে, সেই জায়গায় কেল্লা নির্মাণ করতে পারে। তো এই সমস্ত সুবিধা নিয়ে ফাইনালি 1600 খ্রিস্টাব্দে এই কোম্পানির প্রতিষ্ঠা হয় এবং সেই বছরই এই কোম্পানি ভারতে চলে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। তবে এই কোম্পানিকে রেগুলেট করার জন্য পরের বছর 1601 খ্রিস্টাব্দে একজন ব্যক্তিকে গভর্নর হিসেবে পাঠানো হয়, জন ওয়াট। জন ওয়াট বলে একজন ব্যক্তিকে 1601 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য গভর্নর হিসেবে পাঠানো হয়। তবে ভারতে এসেই এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব একটা সুযোগ সুবিধা করতে পারেনি, কারণ সেই সময় পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভালোই এই ভারতের মার্কেট দখল করে নিয়েছে। ইংলিশকে তখন খুব একটা উঠতে দেয়নি, আর তার সাথে সাথে চলে এসেছিল ডাচ। এই পর্তুগাল আর ডাচ মিলে ইংলিশকে খুব একটা উঠতে দেয়নি। এবার এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা ধীরে ধীরে থেকে যায়। আর ব্যবসা করা এখানে মেইনলি কি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। তো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার জন্য একটা ট্রেডিং আউটপোস্ট দরকার। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখেছিল যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে প্রথমেই এই মছলিপত্তনমে তাদের ফ্যাক্টরি খুলেছিল। এই যে এইটা হলো মছলিপত্তনম। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মছলিপত্তনমে তাদের ফার্স্ট ফ্যাক্টরি খোলে। এই জন্যই 1611 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মছলিপত্তনমেই তাদের ফার্স্ট ট্রেডিং আউটপোস্ট সেট করে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1611 খ্রিস্টাব্দে মছলিপত্তনমে তাদের প্রথম ট্রেডিং আউটপোস্ট চালু করে। তবে এখানে ট্রেডিং করতে করতে দেখে যে এই দিকটা থেকে ব্যবসা বাণিজ্য করা একটু ডিফিকাল্ট, এই জন্য ওই পাশে তাদের ট্রেডিং আউটপোস্ট সেট করার চিন্তা ভাবনা করে। আর 1613 খ্রিস্টাব্দে গিয়ে সুরাটে তাদের ফ্যাক্টরি স্থাপন করে। তার সাথে ট্রেডিং আউটপোস্টও ছিল। তবে এরকম না যে সুরাটে একবারেই তাদের ফ্যাক্টরি চালু হয়ে গেছে। এর আগে সুরাটে তখন পর্তুগালিরা ব্যবসা বাণিজ্য করত, পর্তুগালিদের ফ্যাক্টরি ছিল সুরাটে। ফলে পর্তুগাল কখনোই চাইতো না যে এই সুরাটে অন্য কোনো কোম্পানি তাদের ফ্যাক্টরি লাগাক। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল যে সুরাটে তাদের ফ্যাক্টরি খুলবে, ওদিকে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে ওই ফ্যাক্টরি খুলতে দেবে না। এই নিয়ে পর্তুগিজ কোম্পানি আর ব্রিটিশ কোম্পানি এদের দুজনের ভেতরে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে বলে ব্যাটেল অফ সোয়ালি। 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজ কোম্পানি আর ব্রিটিশ কোম্পানি এদের দুজনের ভেতরে একটা যুদ্ধ হয়। কোথায়? এই সুরাট এরিয়াতে, ব্যাটেল অফ সোয়ালি। এই যুদ্ধে তেমন খুব একটা মীমাংসা হয়নি। এইখানে দিল্লিতে তখন ছিল জাহাঙ্গীর লোক পাঠিয়ে ওই যুদ্ধটাকে মোটামুটি মীমাংসা করেই দেয়। তারপর এই ব্রিটিশ কোম্পানি জাহাঙ্গীরের কাছে যায় এবং তার সাথে কথাবার্তা বলে তার কাছ থেকে এই সুরাটে ফ্যাক্টরি খোলার পারমিশন নিয়ে আসে। আর ওই হিসাবে 1613 খ্রিস্টাব্দে সুরাটে ইংরেজদের ফার্স্ট ফ্যাক্টরি খোলা হয়। তবে এই ফ্যাক্টরি খোলার চিন্তা ভাবনা অনেক আগে থেকেই ছিল। এই জন্যই 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে একজন দূত এসেছিলেন, ক্যাপ্টেন হকিন্স, এবং ভারতে ফ্যাক্টরি খোলা ও ব্যবসায়িক ছাড়পত্রের কথা বলেন। কিন্তু জাহাঙ্গীর তার ওই প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। ফলে পরবর্তীতে 1615 খ্রিস্টাব্দে আরো একজন দূত জাহাঙ্গীরের কাছে এসেছিলেন, টমাস রো। এবার তাহলে কি বললাম, টমাস রো এসেছিল 1615 খ্রিস্টাব্দে। আর এর আগে 1612 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এই সুরাটে ফ্যাক্টরি খোলার পারমিশন দিয়ে দিয়েছিল। ওই জন্যই পরে 1615 খ্রিস্টাব্দে যখন টমাস রো এলো, তখন টমাস রো এর সাথে জাহাঙ্গীর বিভিন্ন কথাবার্তা বলে ভারতের বিভিন্ন জায়গাতেই ফ্যাক্টরি ও ট্রেডিং আউটপোস্ট খোলার পারমিশন দিয়ে দেয়। আর সেই পারমিশনের উপর বেস করেই আগ্রা, আহমেদাবাদ আর ভারুচ এই তিন জায়গায় পরপর তিনটে ফ্যাক্টরি খোলা হয়। দিল্লির কাছাকাছি এই যে এইটা হলো আগ্রা, এখানে আহমেদাবাদ আর এখানে ভারুচ। গুজরাটে পরপর দুটো ফ্যাক্টরি আর রাজধানীর কাছাকাছি একটা ফ্যাক্টরি। আগ্রা, আহমেদাবাদ আর ভারুচ এই তিন জায়গায় 1615 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি খোলা হয়। আর পরের বছর 1616 খ্রিস্টাব্দে গিয়ে এই যে মছলিপত্তনমে তাদের ট্রেডিং আউটপোস্ট ছিল, এটাকেও ফ্যাক্টরিতে কনভার্ট করে দেওয়া হয়। এবার নরমালি এইভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়। আর এই ব্যবসা চালাতে অন্যান্য কোম্পানির বিহেভিয়ারও ফলো করে, মানে তারা কেমন কি করছে সেটাও ফলো করছিল। ব্রিটিশ কোম্পানি দেখে যে তারা ভারতের মার্কেটে আসায় পর্তুগালিদের অবস্থা কিছুটা ডাউন হয়ে যাচ্ছে। আর তখন পর্তুগালের সাথে সাথে ডাচ এবং ডেনমার্ক এই দুটো কোম্পানিও রয়েছে। ডেনমার্ক নরমালি তাদের মতন ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু ডাচ কোম্পানি ব্যবসা বাণিজ্যের সাথে সাথে ভারতের ইন্টারনাল ম্যাটারে ঢোকার চেষ্টা করছে এবং তাদের লাভের পরিমাণ আরো বেশি রাখার জন্য তারা যা না তাই করতে থাকছে। তার ফলে তারা বিভিন্ন জায়গায় মারও খেয়ে যাচ্ছে। যেমন 1632 খ্রিস্টাব্দে ডাচ কোম্পানির একটা ঘটনা যদি বলি, যদিও এর আগের ভিডিওতে এটা বলেছিলাম যে 1632 খ্রিস্টাব্দে ডাচ কোম্পানি তাদের বারবারন্ত এত বাড়িয়ে ফেলে যে স্লেভ ট্রেডিং পর্যন্ত শুরু করে দেয়। আর এই স্লেভ ট্রেডিং করতে করতে শাহজাহানের স্ত্রী মুমতাজ মহল তার দরবারের দুজন দাসী তাদেরকেও বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এই ঘটনার পর শাহজাহান বাংলাতে ডাচ কোম্পানির যে সমস্ত ঘাঁটি ছিল সেগুলোকে সব ভেঙে চুরে গুড়িয়ে দেয়। এই সব দেখে ব্রিটিশ কোম্পানি ভাবে যে ব্যবসার থেকে খুব বেশি বারবারন্ত এখন কিছু করা যাবে না, কারণ এখন বারবারন্ত কিছু করতে গেলে ভারতের বিভিন্ন জায়গার যে সমস্ত রাজা বা জমিদার বা সুবেদাররা রয়েছে তাদের সাথে ঝামেলা হয়ে যাবে, আর তাদের সাথে আমরা লড়াইতে পেরে উঠবো না। আর ওই জন্যই ওই সমস্ত রাজা বা জমিদারদের সাথে এই ব্রিটিশ কোম্পানি ভালো সম্পর্ক তৈরি করতে থাকে। ব্রিটিশ কোম্পানির মনে মনে একটা ছিল যে আগে তো তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে নি, প্রথমে তাদের আঙুলটা আমি ধরে নি, তারপর আস্তে আস্তে তাদের মাথায় উঠে যাব, মাথায় উঠে তাদেরকেই আমি কন্ট্রোল করবো। তো এইরকম একটা ব্যাপার। প্রথম ব্রিটিশ কোম্পানি যে সমস্ত রাজা বা জমিদারদের সাথে কথা বলতে যেত তাদেরকে সুন্দর সুন্দর গিফট, আসবাবপত্র, সোনাদানা, বিভিন্ন জিনিসপত্র দিত।
মানে বিভিন্ন উপহার দিত। এখন আমরা সবাই উপহার পেলে খুশি হয়ে যাই, আর তার উপর যদি সেই উপহারটা বিদেশ থেকে আনা হয় তাহলে আমরা আরো বেশি খুশি হয়ে যাই। সেই রকমই ইংরেজরা ইউরোপীয় বিভিন্ন জিনিস ভারতের রাজা ও জমিদারদের উপহার দিতেন, ফলে জমিদাররা আরো বেশি খুশি হয়ে যেতেন, আর তাদের সাথে ব্রিটিশ কোম্পানির ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ধীরে ধীরে। আর এই ভালো সম্পর্কের জন্য রাজা ও জমিদাররা ব্রিটিশ কোম্পানিকে ট্রেডিং এর পারমিশন দিয়ে দিত, ফ্যাক্টরি খোলার পারমিশন দিয়ে দিত, বড় বড় গোদাম তৈরি করার পারমিশন দিয়ে দিত, এইসব করতো। আর এইভাবেই করতে করতে ইংরেজরা ধীরে ধীরে ইংল্যান্ড থেকে সৈনিক আনা শুরু করে। এখন ইংল্যান্ডের সৈনিকরা তখন বন্দুক নিয়ে যুদ্ধ করতো, আর ভারতীয় সৈনিকদের কাছে কি ওই ধনুক, তীর, বর্ষা, তলোয়ার এইসব। ফলে ভারতীয় সৈনিকদের থেকে ইউরোপীয় সৈনিকদের সক্ষমতা ও দক্ষতা অনেক বেশি। ভারতীয় রাজারা ওই সমস্ত সৈনিকদের দক্ষতা দেখে আরো বেশি মুগ্ধ হয়ে যেতেন। ফলে ব্রিটিশ কোম্পানিরা বলতো যে আমি আপনার এই সৈন্য আপনার দরবারে রাখতে পারি, আপনার সৈন্য রাখার দরকার নেই। এইভাবে বিভিন্ন ভাবে কথাবার্তা বলে দেশের বিভিন্ন জমিদার ও রাজাদের এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নির্ভরশীল করে ফেলে। এবার ওই যে বললাম যে ব্রিটিশ কোম্পানি রাজাদের বিভিন্ন গিফট টিফট দিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন পারমিশন নিয়ে নিত। সেই রকম আমি দুটো এক্সাম্পল বলি। এই যে এই এরিয়াটাকে বলা হতো গোলকোন্ডা। এই গোলকোন্ডার যে শাসক ছিল, যে রাজা বা সুলতান, সেই সুলতানকে 500 সোনার মুদ্রা দেয় এই ব্রিটিশ কোম্পানি। 500 সোনার মুদ্রা দিয়ে এই এরিয়াতে ফ্রি ট্রেড করার পারমিশন নিয়ে নেয়। মানে ওই এরিয়াতে ব্রিটিশ কোম্পানির যা ব্যবসা বাণিজ্য হবে তাতে আর কোনো কর দেওয়া লাগবে না। রাজাকে ওই 500 সোনার মুদ্রা উপহার হিসাবে দিয়ে দিল, সেই হিসাবে রাজা খুশি হয়ে তাদেরকে ওই ফ্রি ট্রেড করার পারমিশন দিয়ে দিল। এটা কবে হয়? এটা ওই 1634-35 এই সময়। তারপর দিল্লিতে শাহজাহানের সাথে সম্পর্ক খুব ভালো ছিল। শাহজাহানকে বিভিন্ন গিফট টিফট দিয়ে 1638 খ্রিস্টাব্দে হুগলিতে তাদের ফ্যাক্টরি স্থাপন করে নেয়। এই যে এইখানে হলো হুগলি। 1638 খ্রিস্টাব্দে এই হুগলিতে তাদের ফ্যাক্টরি স্থাপন করে। পরের বছর এই যে মাদ্রাস এরিয়ায়, বর্তমানে যেটাকে বলা হয় চেন্নাই, সেটাই আগে নাম ছিল মাদ্রাস। তো এই মাদ্রাসটা যে এরিয়ার ভেতর ছিল সেই এরিয়াটাকে বলা হতো চন্দ্রগিরি। চন্দ্রগিরির যে রাজা, তার সাথেও খুব ভালো কথাবার্তা বলে, তাদেরকে উপহার দিয়ে এই মাদ্রাসটাকে কোম্পানির ভাড়ার জন্য নেয়। কবে? 1639 খ্রিস্টাব্দে। আর কিছুদিন কোম্পানির কাজবাজ করে ওই 1639 খ্রিস্টাব্দে এই মাদ্রাসে ফ্যাক্টরি স্থাপন করে। আর এই মাদ্রাস এরিয়া ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর তার পাশাপাশি মাদ্রাসে ব্রিটিশ কোম্পানি ছাড়াও পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ফ্যাক্টরি ছিল। ফলে তাদের সাথে যাতে রেষারেষি না হয়, এই জন্যই ব্রিটিশ কোম্পানির যে ফ্যাক্টরি সেটাকেই কেল্লাবন্দি করার কাজ শুরু করে, মানে ফর্টিফিকেশন চালু করে। ওই যে ফ্যাক্টরির চারপাশে একটা কেল্লা তৈরির কাজ শুরু করে, যে কেল্লাটাকে বলা হতো সেন্ট জর্জের কেল্লা বা ফোর্ট অফ সেন্ট জর্জ। তো কি বললাম, 1639 খ্রিস্টাব্দে মাদ্রাসে ফ্যাক্টরি খোলে এবং ওই ফ্যাক্টরির চারপাশে কেল্লা তৈরির কাজ শুরু হয়, ফোর্ট অফ সেন্ট জর্জ। এবার এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেডিং পুরো ভারতের বিভিন্ন জায়গাতেই হতো, তবে তাদের মেইন ফোকাস ছিল বাংলার এই এরিয়াটা। কারণ বাংলার এই এরিয়াতে, মানে এই যে এই এরিয়াটায় খাদ্যশস্য খুব ভালো হয়। গঙ্গা নদীর জন্য এই এরিয়াতে খাদ্যশস্য খুব ভালো হয়। ফলে এই এরিয়া থেকে আমার ট্রেডিং করাটা অনেক বেশি সাশ্রয়ী। আর তাছাড়া এই এরিয়াতে খুব ভালো সুতি বস্ত্র তৈরি হতো। মসলিন সুতির কাপড়ের জন্য বিখ্যাত ছিল এই জায়গা। আর আরেকটা জিনিস তৈরি হতো, সেটা হলো নীল। অনেক কিছুরই উৎপাদন হতো, তবে মেইন 3টে জিনিসের উৎপাদন এই এরিয়াতে সব থেকে বেশি হতো: খাদ্যশস্য, মসলিন কাপড় আর নীল বা ইন্ডিগো। এবার এই সমস্ত জিনিসের যেহেতু চাহিদা ইউরোপীয় বাজারে অনেক বেশি, এই জন্যই এই এরিয়াটাকে ভালোভাবে শক্তপোক্ত করে কন্ট্রোল করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেইন ফোকাস ছিল বাংলার এই এরিয়া। তো এইভাবে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকে। ব্রিটিশ কোম্পানির মাথায় একটাই পরিকল্পনা ছিল যে এখন তাদেরকে কোনো রকমের বিভিন্ন উপহার দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকে ব্যবসা বাণিজ্য করার পারমিশন নিয়ে নি, তার এরিয়াতে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নিয়ে নি, তাদেরকে আমাদের সুবিধার কথা বলে দিই যে তারা যাতে আমাদের উপর দিন দিন করে নির্ভরশীল হয়ে পড়ে, সেই সমস্ত কাজবাজ করি। একবার যখন রাজারা আমাদের উপর নির্ভরশীল হয়ে পড়বে, তখন আমরা তাদের উপর আমাদের ক্ষমতার প্রয়োগ করব। আর এইভাবেই এই ব্রিটিশ কোম্পানি তাদের ব্যবসা চালিয়ে যেতে থাকে। চালাতে 1651 খ্রিস্টাব্দে গিয়ে ওই যে দিল্লিতে ছিল শাহজাহানের সাথে আরো ভালো কথাবার্তা হয়ে যায়, তার সাথে আরো ভালো সম্পর্ক হয়ে যায়। আর এই সম্পর্ক হতে হতে শাহজাহানকে বছরে 3000 টাকার বিনিময়ে এই বাংলার এরিয়াতে ফ্রি ট্রেডের পারমিশন নিয়ে নেয়। ব্রিটিশ কোম্পানি শাহজাহানকে বলে আমরা বছরে আপনাকে 3000 টাকা দিয়ে দেবো,
দেব, তার পরিবর্তে বাংলার এই এরিয়াতে আমরা যত খুশি ব্যবসা বাণিজ্য করব, মানে ফ্রি ট্রেড হয়ে যাবে আমাদের বাংলার এরিয়াতে। এবার এই ব্রিটিশ কোম্পানি যেমন ভারতের রাজাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, তার পাশাপাশি তার যে কম্পিটিটর অর্থাৎ অন্যান্য যে সমস্ত বিদেশি কোম্পানি রয়েছে তারাও যে ভারত থেকে কি করে সরে যায় তার পরিকল্পনা করতে থাকে। আর তার জন্যই বিভিন্ন কোম্পানির সাথে ইনডাইরেক্টলি ঝামেলা, যুদ্ধ এই সমস্ত বাদিয়ে ফেলে, বাদিয়ে সেই সমস্ত কোম্পানির বিভিন্ন ট্রেডিং আউটপোস্ট বা ফ্যাক্টরি সেগুলো দখল করে নেয়। এই করতে করতে 1661 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে ইংল্যান্ডের রাজা ছিল চার্লস দ্বিতীয় আর পর্তুগালের রানী ছিল ক্যাথলিন। এদের দুজনের ভেতর বিয়ে হয়, ফলে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যৌতুক হিসেবে চার্লস দ্বিতীয়কে এই বোম্বে দিয়ে দেয়। এখন পর্তুগিজ কোম্পানি যৌতুক হিসেবে ওটা দিয়ে দেয় নাকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মতো চার্লস দ্বিতীয় এই বোম্বেকে যৌতুক হিসেবে চায় সেটা অন্য বিষয়, আর সেটা ডাইরেক্টলি জানাও যায় না। তো যাই হোক 1661 খ্রিস্টাব্দে চার্লস দ্বিতীয় এই বোম্বেকে নিয়ে নেয় এবং তারপর বেশ কিছু বছর পরে গিয়ে চার্লস দ্বিতীয় ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওই বোম্বে ভাড়ায় দিয়ে দেয়। বার্ষিক 10 পাউন্ড ভাড়ার বিনিময়ে বোম্বেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাড়ায় দিয়ে দেয়। তো এইভাবেই এই ব্রিটিশ কোম্পানি ভারতের বিভিন্ন জায়গায় তাদের ট্রেডিং আউটপোস্ট, ফ্যাক্টরি, বিজনেস সেন্টার, কন্ট্রোলিং পয়েন্ট সমস্ত কিছু তৈরি করে ফেলে। এবার এই করতে করতে ব্রিটিশ কোম্পানি দেখে যে ভারতের ভেতর বিভিন্ন রাজাই তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবার ওই সমস্ত রাজাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য তাদের উপরে যেতে হবে, মানে ভারতীয় রাজাদের যে রাজনীতি সেই রাজনীতিতে ঢুকতে হবে। আর এই রাজনীতিতে ঢোকার জন্যই 1682 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে একজন ব্যক্তি আসেন, উইলিয়াম হেজ। উইলিয়াম হেজ 1682 খ্রিস্টাব্দে ভারতে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হিসেবে আসেন এবং তিনি এসে দিল্লির যে সুলতান ঔরঙ্গজেব তার কাছে যান। 1682 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকেই বলা যায় যে পুরো ভারতের শাসক ছিল। সেই হিসাবে উইলিয়াম হেজ এসে ঔরঙ্গজেবের কাছে যায় এবং ঔরঙ্গজেবের সাথে কথাবার্তা বলে, তাকে বিভিন্ন উপহার দেয়। আর এই যে বাংলার এরিয়াটা ছিল ইংরেজদের মেইন ফোকাস পয়েন্ট, সেই হিসাবে বাংলার এই এরিয়াতে বিভিন্ন ছাড়পত্র নেওয়ার কথা বলে। ঔরঙ্গজেব খুশি টুশি হয়ে তার সাথে কথাবার্তায় সম্মতি জানিয়ে বাংলার এই এরিয়াতে ব্যবসায় কিছু ছাড়পত্র দেয়। কি কি ছাড়পত্র দেয়? ঔরঙ্গজেব বলে যে ঠিক আছে, ব্রিটিশ কোম্পানি বাংলার এই এরিয়াতে কেল্লা তৈরি করতে পারবে। আর ব্রিটিশ কোম্পানির আর্মি যেহেতু ভারতীয় সেনার থেকে একটু উন্নত, ফলে ব্রিটিশ কোম্পানি তাদের নিজেদের আর্মিও রাখতে পারবে। তবে সেই আর্মি যদি আমি চাই, মানে ঔরঙ্গজেব বা কোনো রাজা যদি চায়, সেই আর্মি ইংলিশ কোম্পানি ওই রাজাকে দেবে ব্যবহারের জন্য। আরো বলে যে ব্রিটিশ কোম্পানি চাইলে এবার বাংলার এরিয়াতে কলোনাইজেশন করতে পারে, মানে বসতি স্থাপন করতে পারে। এই সমস্ত বিভিন্ন পয়েন্ট দিয়ে 1682 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব একটা ফরমান জারি করে। আর এই ফরমানের ভিত্তিতেই ব্রিটিশ কোম্পানি বাংলার এই এরিয়াতে তাদেরকে আরো এক্সপান্ড করতে থাকে এবং তাদের ক্ষমতা প্রয়োগ করতে থাকে। এবার এই ক্ষমতা প্রয়োগ করতে করতে ঝামেলা শুরু হয়ে যায়। ঔরঙ্গজেব ছিল দিল্লিতে আর ব্রিটিশ কোম্পানি ব্যবসা করতো বাংলার এই এরিয়াতে। এই এরিয়াতে যে জমিদার বা ছোটখাটো রাজারা, সুবেদাররা রয়েছে, তারা ব্রিটিশ কোম্পানির ওই সমস্ত কাজকে খুব একটা পছন্দ করতেন না। আর ব্রিটিশ কোম্পানি যেহেতু ঔরঙ্গজেবের কাছ থেকে ফরমান নিয়ে এসছে, ফলে জমিদাররা কি বললো কি না বললো সেই কথাতে কানও দিতেন না, তাদের মতন করেই তাদের কাজ করতেন। এই জন্যই বাংলার বিভিন্ন এরিয়াতে ওই ব্রিটিশ কোম্পানি এবং লোকাল জমিদার এদের ভেতরে টুকটাক একটা সংঘর্ষ লেগেই থাকতো। আর এই সংঘর্ষই 1686 খ্রিস্টাব্দে গিয়ে অ্যাংলো মুঘল যুদ্ধের সূচনা নেয় এবং 4 বছর ধরে এই যুদ্ধ চলে, 1686 থেকে 1690 অ্যাংলো মুঘল যুদ্ধ। তবে এই যুদ্ধের আরো একটা নাম আছে, চাইল্ডস ওয়ার। এবার এই যুদ্ধ সম্পর্কে যদি ডিটেলসে জানতে হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানিও, অ্যাংলো মুঘল যুদ্ধ নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক 1686 থেকে 1690 পর্যন্ত অ্যাংলো মুঘল ওয়ার, মানে এই বাংলার এরিয়ার লোকাল জমিদারদের সাথে ব্রিটিশ কোম্পানির যুদ্ধ। 1689 খ্রিস্টাব্দে গিয়ে এই দ্বন্দ্ব বা এই যুদ্ধ একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং দিল্লি থেকে ঔরঙ্গজেব আসে, এসে বাংলার এই এরিয়াতে ইংরেজদের যত কেল্লা ফেল্লা ছিল সমস্ত কিছু ধ্বংস করে দেয় এবং ফাইনালি এই ব্রিটিশ কোম্পানি নিজেরা সারেন্ডার করে নেয়। আর তার ফলস্বরূপ 1690 খ্রিস্টাব্দে একটা ট্রিটি হয়। মুঘল এম্পায়ার ঔরঙ্গজেব আর তখন ওই যে বললাম ইংরেজদের গভর্নর উইলিয়াম হেজ আর ঔরঙ্গজেব, এদের দুজনের ভেতরে
একটা সন্ধি হয়, আর এই সন্ধি মতো ঔরঙ্গজেব ব্রিটিশ কোম্পানির কাছ থেকে 1.5 লক্ষ টাকা ফাইন নেয় এবং ব্রিটিশ কোম্পানি বলে যে আমরা যে বারবারন্ত আমাদের দ্বারা হয়েছিল সেটা আর হবে না, আমাদের আগে বাংলায় যে সমস্ত ক্ষমতা বা অধিকার ছিল সেইগুলো ফিরিয়ে দিন, এর থেকে বেশি আর বারবারন্ত হবে না। ফলে ঔরঙ্গজেব তাদের ওই সমস্ত অধিকার আবার দিয়ে দেয় এবং তারপর থেকে সেইভাবে তারা ব্যবসা বাণিজ্য আবারও করতে থাকে। এই সন্ধির পর তারা আবারও তাদের ব্যবসা বাণিজ্য করতে থাকে। এবার বাংলায় একটা কথা আছে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেই রকমই ইংরেজদের ক্ষেত্রেও তাই। তারা ওই সন্ধি মতো বলেছিল যে বাংলার এরিয়ার সাথে আর কোনো ঝামেলায় জড়াবে না, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করেই তারা তাদের মতন থাকবে। কিন্তু সময় খুব বেশি যায়নি, 1696 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় এই যে কলকাতা, বর্তমানে কলকাতার ভেতরে ছোট্ট একটা জায়গা আছে সুতানুটি, সেই সময় ছিল সুতানুটি গ্রাম। সেই সুতানুটি গ্রামের যে জমিদার তার সাথে টুকটাক ঝামেলা লেগে যায়, কারণ ওই সুতানুটিতে একটা কেল্লা তৈরির কাজ শুরু করে দেয় ইংরেজরা। যদিও এই কেল্লা তৈরি নিয়ে পারমিশন ব্রিটিশ কোম্পানি ঔরঙ্গজেবের কাছ থেকে নিয়েছিল। 1690 খ্রিস্টাব্দে যখন ঔরঙ্গজেবের সাথে সন্ধি হয় তখনই এই ব্রিটিশ কোম্পানি ওই সুতানুটিতে কেল্লা তৈরির পারমিশন নিয়ে নেয়। তবে সেখানে বলা হয় যে সুতানুটির যে জমিদার আছে তার সাথে কথাবার্তা বলে তার মতন করে সময় নিয়ে তবেই সেখানে কেল্লা তৈরির কাজ শুরু হবে। এখন ব্রিটিশ কোম্পানি সুতানুটির ওই জমিদারের সাথে কথাবার্তা না বলে, তার কাছ থেকে অনুমতি না নিয়েই ওই গ্রামে কেল্লা তৈরির কাজ শুরু করে দেয়। এই জন্যই ওই সুতানুটির জমিদারের সাথে ব্রিটিশ কোম্পানির একটা ঝামেলা বেঁধে যায়। তারপর বিভিন্ন তর্কাতর্কি হয়, তর্কাতর্কি হয়ে ফাইনালে মীমাংসায় এসে বলা হয় যে ঠিক আছে কেল্লা তৈরির কাজ শুরু করা হোক, এবং সেই হিসাবেই ওই সুতানুটিতে কেল্লা তৈরি হয়। তারপর 2 বছর পরে গিয়ে 1698 খ্রিস্টাব্দে 3টে গ্রাম কিনে নেয় সুতানুটি, কলিকাতা আর গোবিন্দপুর। এই 3টে গ্রামের যে জমিদার, সেই জমিদারদের টোটাল 1200 টাকা দিয়ে এই 3টে গ্রাম কোম্পানি কিনে নেয়। মানে তাদের পুরোপুরি দখলে হয়ে যায় এই কলিকাতা, সুতানুটি আর গোবিন্দপুর। এই 3টে গ্রামকে মিলেই তখন কলকাতা বলা হতো। এবার এই যে এই 1698 খ্রিস্টাব্দে 3টে গ্রাম কিনে নিল, মানে ওই জায়গাটা পুরোপুরি ইংরেজদের, ওর ওপর বাংলার কোনো রাজা বা কোনো মহারাজা বা সুলতানের আর কোনো অধিকার নেই। এই যে 3টে গ্রামের এরিয়া ব্রিটিশ কোম্পানির হয়ে গেল, এই এখন থেকেই ইংরেজদের এরিয়া দখল করার কাজ শুরু হয়ে গেল। এইভাবে ধীরে 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 পুরো ভারতের এরিয়াই বলা যায় দখল করে নেয়, আর এইভাবেই চলতে থাকে। এইভাবে চলতে চলতে 1717 খ্রিস্টাব্দে সোনায় সোহাগা কন্ডিশন হয়ে যায়। ফারুক সিয়ারের কাছ থেকে ফরমান পেয়ে যায়। ফারুক সিয়ারের ফরমান অনুযায়ী ভারতের এই পুরো এরিয়াতে ভালোই ব্যবসা বাণিজ্য করার অধিকার পেয়ে যায়। আর তারপর বিভিন্ন এরিয়ার উপর এই ব্রিটিশ কোম্পানির দাবদাবা বেড়ে যায়। ব্রিটিশ কোম্পানি ভাবে যে আমরা যে যে এরিয়াতে ব্যবসা আমাদের বেশি, সেই সমস্ত এরিয়ার রাজারা পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল হয়ে গেছে। এবার ওই সমস্ত রাজাদের দিকে ফোকাস না করে বাকি কোম্পানিগুলোকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেই দিকে ফোকাস করে। আর সেই ফোকাস করতে করতেই দেখা যায় যে 1757 খ্রিস্টাব্দে 1757 খ্রিস্টাব্দে এই বাংলার এরিয়াতে চালু হয়ে যায় পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধে যখন ব্রিটিশ কোম্পানি জিতে যায় তখন এই বাংলার পুরো অধিকার হয়ে যায় তার আন্ডারে। যদিও বাংলার তখন নবাব ছিল মীর জাফর, পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হয়েছিল মীর জাফর। মীর জাফর ওই ব্রিটিশ কোম্পানির হাতের পুতুল ছিল। ফলে বলা যায় যে এই বাংলার এরিয়া নিয়ন্ত্রণ করতো তখন ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এইভাবে চলতে চলতে 1764 সালে চলে আসে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের পর দিল্লির এরিয়া, অবধ এরিয়া, বাংলার এরিয়া, এই পুরো এরিয়া হয়ে যায় ব্রিটিশ কোম্পানির। পুরো এরিয়া হয় না, কিন্তু এরিয়ার নিয়ন্ত্রণ হয়ে যায় পুরোপুরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এর মাঝখানে 1759 খ্রিস্টাব্দে চুচুড়াতে হয়েছিল বিদারার যুদ্ধ। এই বিদারার যুদ্ধে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়ে দেয়, ফলে ডাচ পুরোপুরি ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। তারপর 1760 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের এই এরিয়াতে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ। ওই বন্দিবাসের যুদ্ধে ফ্রান্স হেরে যায়, আর ফ্রান্স হেরে গিয়ে ফ্রান্সও তখন ভারত থেকে পুরোপুরি চলে যায়। 1760 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে ভারতে দুটো বড় বড় শক্তি ছিল, একটা হলো দিল্লির সুলতানি শাসন, আর এক হলো এখানে মারাঠা সাম্রাজ্য। 1761 খ্রিস্টাব্দে গিয়ে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় মারাঠার সাথে আফগানিস্তানের রাজা আহমেদ শাহ আবদালি এদের। 1761 খ্রিস্টাব্দের পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা দুর্বল হয়ে যায়। আর 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের ফলে এই এরিয়ার পুরো নিয়ন্ত্রণ ইংরেজদের আন্ডারে চলে আসে। ফলে এই যে বিভিন্ন কোম্পানি বাইরের ছিল সেগুলো আস্তে আস্তে চলে যায়। পড়েছিল দুটো, ডেনমার্ক আর সুইডেন। সুইডেন অল্প কিছুদিনের জন্য আসে, টুকটাক ব্যবসা বাণিজ্য করে, তারপর চলে যায়। আর ডেনমার্কের বিভিন্ন ফ্যাক্টরি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নেয়। 1690 খ্রিস্টাব্দে বাংলাতে ওই ট্রিটি হওয়ার পরই
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত এই বাংলায় গড়ে যায়। আর তারপর 1717 খ্রিস্টাব্দে যখন ফারুকশিয়ারের ফরমান জারি হয়ে যায়, তখন ব্রিটিশ কোম্পানির ক্ষমতা আরো বেশি ধীরে ধীরে বেড়ে যায়। আর তখন থেকে কিভাবে এই পুরো বাংলার এই পুরো এরিয়া দখল করে নিল, সেটা বাংলার নবাবী শাসন আর পলাশী ও বক্সারের যুদ্ধ নিয়ে আমরা দুটো ভিডিও এর আগে তৈরি করেছি, সেইগুলো দেখতে পারো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ আর 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ, এই দুটো যুদ্ধের পর পুরো এই এরিয়ার নিয়ন্ত্রণ হয়ে যায় ব্রিটিশ কোম্পানির। আর তখন থেকে ব্রিটিশ কোম্পানি ধীরে ধীরে পুরো ভারতকে নিজের দখলে নিতে থাকে। আর এইভাবে নিতে নিতেই বিভিন্ন আইন ও নিয়ম কানুন আসে, যেমন রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, আর ওই সময় বিভিন্ন গভর্নরও আসেন, যেমন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি, এবং তাদের বিভিন্ন পলিসি ছিল। সেগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওগুলোতে গিয়ে ডিটেলসে আলোচনা করব। তো 1600 খ্রিস্টাব্দে কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে এই 1757 খ্রিস্টাব্দ যেতে যেতে কিভাবে ভারতীয় রাজনীতিতে এই ব্রিটিশ কোম্পানি ঢুকে গেল, সেটা মোটামুটি বোঝা গেল। এবার এই জায়গা থেকে কেমন প্রশ্ন আসে সেটা আমি একটু ডিসকাস করি। 2015 সালে WBCS মেন্সে একটা প্রশ্ন এসেছিল যে সল্ট পিটার আর ওপিয়াম, এই দুটো জিনিসের ট্রেডিং এর জন্য ভারতের কোন জায়গা সব থেকে ভালো ছিল, এবং এর ভেতর চারটে অপশন ছিল: করমন্ডল, গুজরাট, মালাবার আর বিহার। এবার ভারত থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য এই এরিয়াই ছিল সব থেকে বেস্ট। এই নিচের এই এরিয়াটা মশলা উৎপাদনের জন্য খুব ফেমাস। আর পর্তুগিজ প্রথম এই উপকূলেই এসেছিল, ফলে এই এরিয়াটাকেই সবাই পছন্দের জায়গা বলে বিবেচিত করত। ওই জন্য ওই সল্ট পেপার আর ওপিয়াম, এই দুটোর ব্যবসা এই মালাবার উপকূল থেকেই সব থেকে ভালো হতো। 2015 সালের মেন্সে আরো একটা প্রশ্ন এসেছিল যে বাংলার হুগলি থেকে পর্তুগালিদের পুরোপুরি বের করে দিয়েছিল কে এবং কখন। তো তাদেরকে বের করে দিয়েছিলেন কাসিম খান 1631 খ্রিস্টাব্দে। 1630-31 এই সময় বাংলার এই এরিয়াতে সুবেদার ছিল কাসিম খান। সেই সময় পর্তুগালিরা তাদের বাড়বাড়ন্ত একটু বেশি বাড়িয়ে ফেলে, আর তাদের বাড়বাড়ন্তের উপর ক্রুদ্ধ হয়েই কাসিম খান হুগলিতে পর্তুগালিদের যে ঘাঁটি আছে সেই ঘাঁটির উপর আক্রমণ করে এবং সেই ঘাঁটি ভেঙে চুরে দিয়ে পর্তুগালিদের হুগলি থেকে তাড়িয়ে দেয়। 1537 খ্রিস্টাব্দে দিল্লিতে সিংহাসনে ছিলেন হুমায়ুন। হুমায়ুনের সময় 1537 খ্রিস্টাব্দে এই পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলিটাকে ফ্যাক্টরি হিসাবে নির্বাচন করে, এবং বাংলার এরিয়াতে ওই হুগলি থেকেই প্রথমবার ফরেন ট্রেডিং হয়। মানে 1537 খ্রিস্টাব্দ থেকেই হুগলি এরিয়া থেকে বিদেশে ব্যবসা বাণিজ্য চলতো। 2015 সালের মেন্সে আরো একটা প্রশ্ন এসেছিল, পর্তুগিজদের পূর্ববর্তী ক্যাপিটাল বা রাজধানী কি ছিল, মানে পর্তুগিজদের আগের রাজধানী কি ছিল। পর্তুগিজদের লাস্ট রাজধানী ছিল গোয়া, তবে তার আগে রাজধানী ছিল কোচিন।